গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, পতাকা পোড়ানো হয়েছে, খুব স্বাভাবিকভাবে সেটা বাংলাদেশে খুব ওয়াইড স্প্রেড প্রতিবাদ ট্রিগার করেছে। সামাজিক মাধ্যমে তো বটেই, মাঠে রাজপথেও সেটা হয়েছে। আজকে বাংলাদেশের সীমান্তের কাছে এসে হুমকি দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপির প্রধান নেতা পশ্চিমবঙ্গের। সাম্প্রতিক আলোচিত আলোড়ন সৃষ্টিকারী 5টি ঘটনা, যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে। আগরতলার সহকারী বাংলাদেশ হাইকমিশনে হামলা করেছে কিছু ভারতীয়। এই সম্পর্কিত তথ্যগুলো দিয়ে বেশ ফলাও করে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। তবে আমি একটা ভিডিও পেয়েছি আমাদের ছোট ভাই যুগান্তর। হঠাৎ করে কি এবার তাহলে শেখ হাসিনা দেশে ঢুকে পড়লেন? তাহলে কি এবার কঠিন বিপদে পড়ে গেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দেখালেন আজকে সারা বাংলাদেশে যেসব আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও ফুটের জন্য আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, পতাকা পোড়ানো হয়েছে, খুব স্বাভাবিকভাবে সেটা বাংলাদেশে খুব ওয়াইড স্প্রেড প্রতিবাদ ট্রিগার করেছে। সামাজিক মাধ্যমে তো বটেই, মাঠে রাজপথেও সেটা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা একত্র হয়েছেন, দলে দলে প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, স্লোগানে ভরিয়ে তুলেছেন। আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। চমৎকার, অসাধারণ ব্যাপার। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আমার আছে, অনেকের কাছেই তাই, আমি ইনফ্যাক্ট ফেসবুকের থেকেই পেলাম এবং আমার মন ভরে গেছে। সেটা হলো জগন্নাথ হলের আমাদের সনাতন ধর্মের ছাত্ররা মিছিল করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এক অসাধারণ ব্যাপার, এটা একটা দুর্দান্ত ব্যাপার। আমি এক্সক্লুসিভ একটা ভিডিও করেছিলাম আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে, তাদের উদ্দেশ্যে। আমরা ফেসবুকে দেখছি যে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, তাদের শেখ হাসিনাকে পেট্রোনাইজ করার বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু আরো একটু বড় স্কেলে এটা দরকার ছিল। আমি বলার চেষ্টা করেছি, এটা একটা ঐতিহাসিক ক্রান্তি লগ্ন। বাংলাদেশ স্টেটটা একটা অভ্যুত্থান পরবর্তীতে পরিস্থিতিতে ভলাটাইল অবস্থায় আছে, ক্রাইসিসের মধ্যে আছে। এই ক্রাইসিসের সময়ে এই সম্প্রদায়ের মানুষরা, কারণ মূল নাটকটা তৈরি হচ্ছে তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে ভিত্তি করে, তাদের ভিকটিমহুড দেখা, তাদেরকে ভিত্তি করে তারা ভিকটিম হয়েছে অন্যায়, অত্যাচার, নিপীড়নের। সুতরাং তাদের জায়গা থেকে যদি কথাটা বলা হয় যে না, আমরা নিপীড়িত নই, আমাদের কিছু সমস্যা আছে, একটা এইরকম অঞ্চলে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেটা শুধু ধর্মীয় সংখ্যালঘু না, আমরা বাংলাদেশে ভাষাগত সংখ্যালঘুদেরও সংকট দেখবো। ধরুন উর্দু স্পিকিং পিপলদেরও সংকট আছে। আমি কিছুদিন আগে তাদের একটা অনুষ্ঠানে গিয়েছি এবং গিয়ে আমি তাদের খুবই মর্মান্তিক সব স্টোরি শুনেছি। আল টক অন দ্যাট। শুধু সেটা না, যে কেউ আমাদের এথনিক যারা মাইনরিটিস আছেন তাদেরও সংকট আছে। একটা মানবিক রাষ্ট্র এগুলো থাকার কথা, একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্র এগুলো থাকার কোনো কারণ নেই, কিন্তু আছে। ওর বাইরে কিছু না, মানে ভারত যে ন্যারেটিভ তৈরি করছে যে এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, সব ডিজাস্টার হয়ে গেছে, তার বিরুদ্ধে তাদের কথা বলা। সুতরাং জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির মানে দেশের সবচেয়ে সচেতন স্টুডেন্টদের মধ্যে তারা মাঠে নেমেছেন, মিছিল করেছেন। আমি এটাকে এই কারণেই খুব গুরুত্বপূর্ণ মনে করি, কারণ বহু মুসলিম মানুষের বলার চাইতে এই হিন্দুরা যখন বলবেন যে তাদের ওপরে, তাদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেই প্রতিবাদটা অসাধারণ ব্যাপার। এবং আমি সেই ছাত্র, এই সচেতন ছাত্রদের পক্ষ থেকে আমি
বিভিন্ন জায়গায় তারা যদি এটা অর্গানাইজ করতে পারেন, প্রত্যেকেরই যোগাযোগের জায়গা আছে, তাদের এলাকা আছে, তাদের পরিবার আছে, তাদের সমাজে বিভিন্ন রকম মানুষ আছে, এটা যদি তাদের জায়গা থেকে তারা অর্গানাইজ করেন, দেশের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক সাইজের হবে, কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 50 জন, কোথাও 500 জন, কোথাও 5000 জন একত্র হয়ে এই মেসেজটা দেয়া যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে, উচ্ছেদ হয়ে যাচ্ছে, বাংলাদেশের উচ্ছেদ করার চেষ্টা, এই ধরনের কথা জনাব চিন্ময় বলছিলেন, উচ্ছেদ করার কোনো চেষ্টা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হচ্ছে না। এবং ভারতের মিডিয়াতে আমি রিলিজিয়াস ক্লিনজিং শব্দটা ব্যবহার করতে দেখেছি অনেকে টকশোতে বসে বসে, সো কল্ড শিক্ষিত ইন্টেলেকচুয়ালরা। সো এগুলো বাংলাদেশে হচ্ছে না, এটাকে ডিনাউন্স করা এবং ভারতকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের রাইট নিয়ে, তাদের সমস্যা নিয়ে কথা বলতে বারণ করা, যে আমরা যথেষ্ট আমাদের অধিকার অর্জন করার জন্য এবং আমাদের দেশের মুসলিম ভাই বোনরা আমাদের পাশে আছেন, পাশে থাকবেন, তারা আমাদের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন। সুতরাং আমি আবারও বলছি, আবারও চাই যে আমাদের মানুষরা, হিন্দু সম্প্রদায়ের মানুষরা একজোট হবেন, একত্র হবেন, কথা বলবেন, কারণ এই সময় তাদের রোল প্লে করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো। একটা কথা তাদের মনে রাখা দরকার, কথাটা সরাসরি বলেই ফেলি, বাংলাদেশে ভারত শব্দটা, ভারত দেশটা এমন একটা ইমেজ তৈরি হয়েছে, ভারত দেশটা মানে শুধু শেখ হাসিনাকে সমর্থন করার জন্য না, ওই সময় এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল, মানুষের মধ্যে শুধু ক্ষোভ, ক্রোধ না ঘৃণা তৈরি করেছে। আর শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশকে যেভাবে ডিস্টেবিলাইজ করতে চাইছে, তাকে আশ্রয় দিয়েছে, তাকে সেখানে রেখে তার সাথে প্ল্যান করে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করছে, সেখানে বসে বসে শেখ হাসিনা যেভাবে নানা রকম কুকীর্তি করছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, সবকিছু ভারতের প্রতি ঘৃণা আরো বাড়াচ্ছে মানুষের। সুতরাং ভারত যার পক্ষে কথা বলতে আসছে সে কিন্তু বা তিনি কিন্তু খুব বাজেভাবে ট্যাগড হচ্ছেন, তিনি সমাজে মানুষের কাছে আরো ঘৃণিত হবেন। সুতরাং হিন্দু সম্প্রদায় অ্যাজ এ হোল যদি ভারত দ্বারা এন্ডোর্সড হন, হিন্দু সমাজ যদি ভারত তাদের জন্য কথা বলেন, যত বেশি কথা বলবেন, আমি মনে করি এটা তাদের জন্য নেগেটিভ হচ্ছে। এই ব্যাপারটা তারা রিয়েলাইজ করা উচিত। সবকিছু মিলিয়ে প্লিজ, ইটস অ্যান অ্যাপিল, ঐতিহাসিক একটা মোমেন্ট যাচ্ছে, নানা রকম কনফিউশন, নানান রকম মিথ্যাচার, প্রচারণা হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আছে, যে তারা এই দেশটাকে তাদের দেশ মনে করেন কিনা, এমন প্রশ্ন কেউ কেউ করে ফেলতে আমি ব্যক্তিগত জীবনে দেখেছি। আমি এগুলোকে সঠিক মনে করি না। আমি নিশ্চয়ই বিশ্বাস করি হিন্দু সম্প্রদায়ের মানুষরা নিজেদেরকে এই রাষ্ট্রের মানুষ মনে করেন, তারা এই দেশেই থাকবেন, তারা এই মাটির সন্তান। সুতরাং এই সময়টা এসছে তাদের দেশের জন্য, এই যে তাদের টান, তাদের যে অধিকার বোধ, তাদের যে কর্তব্য, এটা একটা কর্তব্য, সেটা শো করার। জগন্নাথ হলের, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলের স্টুডেন্টরা যেভাবে এটা দেখিয়েছেন, একে একে আরো বিভিন্ন জায়গায় এই জিনিসটা ছড়িয়ে পড়বে, কারণ এটা করতেই হবে। ভারত থেমে যাবে না। ভারত নানা রকম, গতকাল আমরা ভারতের নানা জায়গায় বিভিন্ন আমাদের ডেপুটি, সহকারী হাই কমিশনে, আমাদের বর্ডারে, তাদের পলিটিক্যাল লিডার্স, পার্লামেন্টে, মানে বাংলাদেশ ময় হয়েছিল এবং বলা বাহুল্য সবই নেগেটিভ কারণে। সেগুলোর সামনে চলতেই থাকবে। আমাদের হিন্দু সম্প্রদায় যদি এই ব্যাপারে শক্তভাবে দাঁড়ান, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আমি জানি না তাদের উপরে কোনো ধরনের চাপ আছে কিনা, যদি থাকে সেটাও তারা সরকারকে, রাষ্ট্রকে জানাতে পারেন, ফলে এই জিনিসগুলো দূর করা সম্ভব হতে পারে। কিন্তু প্লিজ আপনাদের, আমরা যে জাতি হিসেবে একটা, আমরা এই রাষ্ট্রের নাগরিক, আমরা বাংলাদেশি সবাই, এটা একটু প্রমাণ করুন, এটা একটু বলুন। এত গুরুত্বপূর্ণ সময় সাম্প্রতিক ইতিহাসে অ্যাটলিস্ট কখনো আসেনি।
সাম্প্রতিক আলোচিত আলোড়ন সৃষ্টিকারী 5টি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে, বাংলাদেশ বড় কোনো সুখবর পাবে। ঘটনার নেগেটিভ দিক নিয়ে, উদ্বেগের দিক নিয়ে সবাই আলোচনা করে, কিন্তু না, আমি এই ঘটনাগুলোর থেকে অনেকটা অপটিমিস্টিক। হ্যাঁ, আমাদের প্রস্তুত থাকতে হবে। 5টি ঘটনা কি আগে প্রথমে বলি। আমি 5টা ঘটনার একটা ঘটনা এখন ডিটেলস আলোচনা করব, আর 5টা ঘটনা মৌলিকভাবে বলবো। যেটা আমি ডিটেলস আলোচনা করব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক বক্তব্য, যেখানে তিনি বলেছেন, তিনি নরেন্দ্র মোদীকে বলছেন লিখিতভাবে প্রস্তাব দিবেন যে ভারতের কেন্দ্রীয় সরকার যেন জাতিসংঘের সাথে কথা বলে বাংলাদেশে সংখ্যালঘুদের মানে হিন্দুদের রক্ষায় জাতিসংঘের শান্তি মিশন প্রেরণ করে, জাতিসংঘ যেন সেনা মোতায়েন করে বাংলাদেশে। আর জাতিসংঘ সেনাবাহিনীর মধ্যে তো ভারতীয়রাও আছে, মানে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে হিন্দুদের রক্ষায় হিন্দু সম্প্রদায়ের জাতিসংঘের সেনা নিয়োজিত পায়। সরাসরি এত ডিটেলস এভাবে বলেননি, এভাবেই বলেছেন কাছাকাছি। তো মমতা এই কথা বলেছেন পার্লামেন্টে, সাথে সাথে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছে। তো এই ঘটনাটা এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট, বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে এই ঘটনার উপর ভিত্তি করে। কিভাবে সেটা আমি আসছি। এছাড়া দ্বিতীয় ঘটনা হচ্ছে আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে যে পরিকল্পিত ঠান্ডা মাথায় হামলা করেছে ভারত সরকারের মদদে, এখান থেকেও আমরা বিজয়ী হব, আমরা ভালো কিছু অর্জন করব। এরপরে 3 নম্বর, মুম্বাই আমাদের কনসুলেটে হামলার চেষ্টা হয়েছে, সেখান থেকেও আমাদের ভালো কিছু অর্জন হবে। এছাড়া ফেনী সীমান্তে, বেলুনিয়া সীমান্তে কিছু সন্ত্রাসী জড়ো হয়ে মাইকে বাংলাদেশিদের অকথ্য ভাষায় গালাগালি করেছে, উস্কানিমূলক, বা কেউ কেউ বাংলাদেশি ঢুকে যাওয়ারও চেষ্টা করেছে নাকি শুনলাম। 5ম ঘটনা, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশকে আলু পেঁয়াজ দিবে না। এটার সাথে রিলেট করে যদি আরো বলি, বাংলাদেশিদের ভারতীয় হোটেলগুলোতে জায়গা দেওয়া হচ্ছে না, ভারতের চিকিৎসা দেওয়া হচ্ছে না, যদিও এটা দিন শেষে 2-3 দিন পর এটা বন্ধ হয়ে যাবে, হাতে পায়ে ধরে ধরে বাংলাদেশিদেরকে জায়গা দেবে। কারণ ভারতের কিছু কিছু জায়গায়, কিছু কিছু হসপিটালে বাংলাদেশিরা যদি চিকিৎসা নিতে না যায়, বাংলাদেশিরা যদি হোটেলে থাকতে না যায়, তাহলে ওদের ব্যবসা লাটে উঠবে। তখন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান অনেক দেশ সুযোগ নেবে, তারা কম খরচে বাংলাদেশের জন্য বিকল্প ব্যবস্থা করে দিবে। ভারতের কোটি কোটি টাকা লস হবে। হাতে পায়ে ধরে ধরে এখন হয়তো উত্তেজনা বশত বিজেপির চাপে হোটেলগুলোতে জায়গা দেওয়া হচ্ছে না, কয়েকদিন পর দেখবেন যে যখন দেখবে যে ব্যবসা লাটে উঠছে, বাংলাদেশের লোকজন নাই, তখন হাতে পায়ে ধরে ধরে বাংলাদেশিদেরকে জায়গা দিবে। এবং বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না, অথচ বাংলাদেশ কিন্তু দিয়ে দিচ্ছে, কিছুদিন পর হাতে পায়ে ধরে ভিসা দিবে। তো এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য কিভাবে সুখবর হয়ে আসবে, এটা তো নেগেটিভ দিক, যে বাংলাদেশের উপর হামলা, যুদ্ধের হুমকি, এবং এক ধরনের যুদ্ধ বলা যায়। বাংলাদেশ রেসপন্স করলেই যুদ্ধ বেড়ে যায়। চীনের ক্ষেত্রে বা পাকিস্তানের ক্ষেত্রে হলে এতক্ষণ যুদ্ধ বেঁধে যেত। কিন্তু আমরা বলবো যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ওরা চায় যে আওয়ামী লীগ, মোদী, হিন্দুত্ববাদীরা, ইসকন, এরা চায় যে বাংলাদেশের পক্ষ থেকে রিয়াক্ট হোক, তারপর একটা যুদ্ধ বাঁধুক। কিন্তু না, বাংলাদেশ সরকার ঠান্ডা মাথায় কড়া প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু যুদ্ধ করবে না। কারণ ওরা যেটা চায় সেটা তো আমরা হতে দিব না। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের রেসপন্স ঠিক আছে। এখান থেকে আসেন যে আমাদের জন্য এটা ভালো কিভাবে। দেখেন, আমাদের বিপ্লবীদের মধ্যে কিন্তু বা হাসিনা বিরোধীদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গিয়েছিল, অনেকে ভারতের দালালি শুরু করেছিল। কিন্তু ভারতের এই কর্মকাণ্ডগুলো আমাদের জাতিকে আবারও ঐক্যবদ্ধ করেছে। আমাদের ঐক্যের এখন মূল মন্ত্র হচ্ছে ভারত বিরোধিতা। ভারত আকাম কুকাম শুরু করলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। যেমন বিএনপি যে দালালি করেছিল, কিন্তু এই ঘটনাগুলোতে বিএনপির পক্ষ থেকে যেসব কথা বলা হয়েছে বা বিএনপি যা বলতে বাধ্য হয়েছে, এতে ভারত আরো বেশি অসন্তুষ্ট হবে। যদিও ভারত কখনো বিএনপিকে প্রশ্রয় দিত না, কিন্তু তারপর এই ঘটনা ঘটার পরে বিএনপি ভারতের বিরুদ্ধে যা বলেছে, তাতে বিএনপির দালালির রাস্তা অ্যাটলিস্ট কমে গিয়েছে। এখন বিএনপি যদি ভারতের দালালি কমিয়ে দিতে পারে, এটা আমাদের জন্য ভালো। আর বিএনপিকে যদি বাদও দিই, এদেশের জনতা আবার রাজপথে নেমে স্লোগান দিয়েছে, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এই যে ঐক্য, মানুষ যে আবার রাজপথে নেমে এসেছে, আবার যে বিপ্লবের স্পিরিট একটু রিনিউ হলো, এটা আমাদের জন্য দরকার। এটা একটা অর্জন যে ভারত এই কিছু আকাম কুকাম ঘটিয়ে বাংলাদেশকে জাগিয়ে তুলেছে, ঐক্যবদ্ধ করেছে।
এবং একই সাথে সে ঐক্যবদ্ধ জাতি যে অসহনশীল নয়, তারা যে ফাঁদে পা দেয় না সেটাও দেখিয়ে দিয়েছে। তারা যে উত্তেজিত হিন্দুদের বাড়ি ঘরে হামলা করতে যায়নি, ভারতীয় হাইকমিশন হামলা করতে যায়নি, কিন্তু তারা ঐক্যবদ্ধ ঠিকই হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ কার্যকরভাবে ঐক্যবদ্ধ, বেপরোয়া ভাবে নয়। এবং একই এই যে নোংরা ঘটনাগুলো, এটা একটা দেশের জন্য যে কতটা লজ্জার ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, যে ওই একটা দেশ তার দেশে বিদেশি মিশনের নিরাপত্তা দিতে পারে না, বিদেশি মিশনের ভেতরে ঢুকে হামলা করে। এটা পৃথিবীর ইতিহাস, আমার কাছে লিস্ট আছে, সেই 1829 সাল থেকে 2024 সাল পর্যন্ত কয়টা ডিপ্লোম্যাটিক মিশনে হামলা হয়েছে। এটা রাশিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা ইরান, সিরিয়া এইসব জায়গায় বেশি ঘটতো। সাধারণত ভারতে এই ধরনের ইতিহাস তেমন পাওয়া যায় না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায়। এবং অনেক যুদ্ধের সূচনা হয়েছে এই দূতাবাসে হামলা নিয়ে। তো একটা দেশ যদি বিদেশি কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে না পারে, এটা তাদের জন্য যে কত বড় ডিসক্রেডিট, তারা যে কতটা অসভ্য জাতি, তারা যে কতটা দুর্বল জাতি, আন্তর্জাতিকভাবে ওই দেশটা যে কতটা বেকায়দায় পড়বে, তার জন্য আগরতলা যেটা ঘটেছে ওটাই যথেষ্ট। অতএব ভারতকে অনেক অনেক পিছিয়ে নিয়েছে। ভারত সরকারের মদত ছিল, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ে চেয়ে দেখেছে যে বাংলাদেশের মিশনে হামলা করা হচ্ছে, পতাকা নামিয়ে ভাঙচুর করা হচ্ছে, পদতলিত করা হচ্ছে। তো এটা ভারতকে শুধু বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে নয়, চীন, পাকিস্তান বা আন্তর্জাতিক সম্পর্কে ভারতকে অনেক ভোগাবে, অনেক ব্যাকফুটে নিয়ে যাবে। ভারত একটা বাটা খাবে, এটা আমাদের জন্য ভালো। অতএব ভারতের দুর্বলতার প্রকাশ ঘটলো বাংলাদেশি দূতাবাসে। এটা তো ভারতের দায়িত্ব ছিল, বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়, ভারতের দায়িত্ব। তারা সেটা পারেনি। এর মানে ভারত যে একটা অসভ্য বর্বর সাম্প্রদায়িক রাষ্ট্র, তারা সাম্প্রদায়িক হামলা, জঙ্গি হামলাকে রুখতে পারে না, ব্যর্থ রাষ্ট্র। ওই দেশ বিদেশিদের জন্য নিরাপদ নয়, তাদের ট্যুরিজম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত করবে, ভারত আরো দুর্বল হবে। এই ধরনের প্রতিক্রিয়া যে ভারতকে আরো দুর্বল করবে, এই জিনিসটা আমাদের জন্য ভালো। বুঝতে পারছেন এটা আমাদের জন্য কিভাবে সুখবর। এরপর আসেন মমতার যে বক্তব্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর ক্ষেত্রে। দেখেন এটা মমতা কেন দিয়েছে, এই ব্যাখ্যাটা আগে আপনাদের জানা দরকার। এটা ভারতের ইন্টারনাল পলিটিক্স। কারণ আসছে যে ভারতের বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গের, সেখানে বিজেপি বড় চ্যালেঞ্জ তৈরি করবে, এই জন্য হিন্দুদের ভোট কাজ করে। এমনিতে মমতার বিরুদ্ধে মুসলিম প্রীতির অনেক অভিযোগ রয়েছে, হিন্দুদের পক্ষে তিনি কাজ করছেন না, নানান অভিযোগ রয়েছে। বিজেপি তো এই রাজনীতি এইটাই, সাম্প্রদায়িক রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স। সেখানে মমতার পক্ষ থেকে হিন্দুদের রক্ষা এরকম একটা ভয়েস, এটা পলিটিক্যাল, তার ভোট ব্যাংক তৈরির জন্য। বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেসের যে ক্লাস, সেই ক্লাসের একটা কৌশলের অংশ হিসেবে তিনি কথা বলেছেন। মোদিও বাংলাদেশ নিয়ে যেসব কথাবার্তা বলেন বেশিরভাগই তার লোকাল পলিটিক্সের অংশ, ইন্টারনাল পলিটিক্সের অংশ। তো মমতা ইন্টারনাল পলিটিক্সের দৃষ্টিতে বলেছে, যদিও তিনি জানেন এটা কোশ্চিন করা সম্ভব না, জাতিসংঘে ভারতের ভেটে পাওয়ার নেই, কিংবা ভারতের এরকম কোনো সক্ষমতা নেই যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে পারবে ভারত। এটা মোদি চেষ্টা করলেও যে পারবেন এটা জানেন, এবং এটা করতেও যাবেন না মোদি, কিন্তু তারপরও বলেছেন। কিন্তু বলে আমাদের কি হয়েছে, আমাদেরকে সতর্ক করেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এবং আমরা এখন আরো সিরিয়াস থাকবো। জাতিসংঘ আমাদের তৎপরতা আপনারা দেখবেন, কিন্তু ওরা আসলে দিন শেষে কিছু করতে যাবে না বা পারবেও না। বাংলাদেশ এর জবাব দিয়েছে সরকারের পক্ষ থেকে। মমতার বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঠিক পদক্ষেপ নয়। বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারকে লিখিত প্রস্তাবনা পাঠানোর কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিবিদরা তারা সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন। উনি মানে মমতা এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। দেখেন এই বক্তব্য তিনি দিয়েছেন তো বিজেপি বিরোধী রাজনীতির অংশ হিসেবে, আবার এই কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নোংরা হস্তক্ষেপের চিত্র ফুটে উঠলো। তো এটা ভারতকে আরো বেশি বিতর্কিত করবে যে তারা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নোংরাভাবে হস্তক্ষেপ করে। তো দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে, বাংলাদেশকে আরো সংগঠিত করবে, বাংলাদেশকে আরো সূক্ষ্মদর্শী করবে ভারতের বিকল্প। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থার্ড আইয়ের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে। আজকে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হলো, আগরতলার সহকারী বাংলাদেশ হাইকমিশনে হামলা করেছে কিছু ভারতীয়। এই সম্পর্কিত তথ্যগুলো দিয়ে বেশ ফলো করে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। তবে আমি একটা ভিডিও পেয়েছি আমাদের ছোট ভাই যুগান্তর, ব্রাহ্মণবাড়ির যুগান্তর প্রতিনিধি ফজলে রাব্বির ফেসবুক থেকে। সেই ভিডিওটা একটু দেখে নিই, তারপরে বাকি কথাগুলো বলি, তাহলে আমার মনে হয় যে এটা মানুষের বুঝতে অনেক সুবিধা হবে। আসুন ভিডিওটা একটু দেখি।
ঘুমা সমস্ত স্থাপ আছে। এবং পুলিশ দেখাই যাচ্ছে, পুলিশের কাছে সক্রিয় না তাদেরকে সরানো হচ্ছে। পতাকা কোথায় দিস না এখানেই শেষ দিলাম, পুরো ভিডিওটা দেখলাম না, এখানে প্রায় 2 মিনিটের একটা ভিডিও আছে। ফজলে রাব্বি, আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা আপলোড করার জন্য। জেনেভা কনভেনশন অনুযায়ী এই ডিপ্লোম্যাটদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হোস্ট কান্ট্রিগুলো। সেখানে ভারতের পুলিশের ভূমিকাটা পরিষ্কার, যে পুলিশ সেখানে নিষ্ক্রিয় ছিল, বিজেপির কর্মীরা সেখানে হামলা করেছে। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হলো, ভারতের এত চুলকানি কেন উঠলাম বুঝলাম না। এখানে ভারতের ভাই, যখন মানুষের গুড়াকৃমি হয় তারা বিভিন্ন ভাবে এগুলা রিয়েক্ট করে। একটা গুড়াকৃমির লক্ষণগুলাই পড়ি, তাহলে হয়তো বুঝবেন আপনারা। এখানে একটা বিষয় আমি তুলে ধরি। শিশুদের একটি বড় সমস্যা হলো কৃমি। দূষিত ও অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য, মলমূত্র ও মাটি থেকে মূলত কৃমি ছড়ায়। এখন কৃমিতে আক্রান্ত ব্যক্তির মলমূত্র মাটিতে দূষিত করে এবং কৃমির ডিম মাটি থেকে মানুষকে আক্রান্ত করে। অস্বাস্থ্যকর স্যানিটেশন, দূষিত পানি, অপরিচ্ছন্ন গৃহস্থালী, বড় নখ, শৌচাগার শেষে হাত সাবান দিয়ে না ধোয়া, খাবার তৈরি বা গ্রহণের আগে সাবান দিয়ে হাত না ধোয়া, কাঁচা ফলমূল না ধুয়ে খাওয়া এবং যথেষ্ট রান্না না করা, খালি পায়ে শৌচাগারে যাওয়া এবং মাটিতে খালি পায়ে হাঁটা কৃমিতে আক্রান্ত হওয়ার প্রধান কারণ। এখন এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো প্রতিটাই এই যেই সব লোকগুলোকে আমি দেখতে পেয়েছি তাদের মধ্যে আছে। ওটা আমার বাড়ির যেহেতু সীমান্তে আমি এগুলো দেখতে অভ্যস্ত, তাদের মধ্যে এই লক্ষণগুলো পরিপূর্ণভাবেই আছে। আমি এখানে ভারতের কোটি মানুষের দেশে এই কয়েকটা মানুষ আসলে এটাতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখি না, কারণ ভারতের অধিকাংশ মানুষই শান্তিপ্রিয়, এটা আমি বিশ্বাস করি। কারণ এই কয়েকটা মানুষ পুরো ভারতের ইমেজকে বহন করে, এটা আমি বিশ্বাস করি না। সব জায়গায় কিছু কালপ্রিট থাকে, কিছু দুষ্কৃতিকারী থাকে। এখানে যারা আসছিল সেই দুষ্কৃতিকারী, কিন্তু মূল ভূমিকাটা যারা পালন করার কথা ছিল পুলিশ। জেনেভা কনভেনশন অনুযায়ী যারা দায়িত্বপ্রাপ্ত তারা সেই দায়িত্বটা পালন করে নাই। এবার আসি দ্বিতীয়টাতে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে শান্তি সেনা পাঠাতে। ভাই, উনি হলেন ভারতের অশান্তির রানী হিসাবে পরিচিত। পশ্চিমবঙ্গে যত অশান্তি আছে, সমস্ত অশান্তি মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে কেন্দ্র করেই হচ্ছে। এই অশান্তির রানী বাংলাদেশে শান্তি সেনা পাঠাতে চায়। তাদের দুঃখের শেষটা আমি বুঝতে পারলাম না, যে তারা কেন এত উদ্গ্রীব বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা না, শুধু বাংলাদেশের সমস্ত ধর্মের নিরাপত্তা বাংলাদেশ সরকার দিচ্ছে, অতীত দিয়ে আসছে, এখনো দিচ্ছে। বরং এখন যেটা করতেছে, এখন যাদেরকে আমরা ইসলামিস্ট বলি, তারা বরঞ্চ এই সরকারের পাশাপাশি যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা রাস্তায় নেমেছেন। তারপরও তারা বলছেন হিন্দুরা অনিরাপদ। মুসলমানরা মানুষ নয়, শুধুই কি হিন্দুরা মানুষ? আপনারা যত চেষ্টাই করেন, শেখ হাসিনার বাংলাদেশে আসার রাস্তা বন্ধ। এই সত্যটা মেনে নিতে হবে। এই সত্যটা যতদিন মেনে না নিবেন, ততদিন বাংলাদেশের শান্তি সম্পর্ক তৈরি হবে না। আজকের যারা মিছিল এবং আক্রমণ করেছেন, আমার দৃঢ় বিশ্বাস এই লোকগুলা বাংলাদেশের সাথে, বাংলাদেশিদের ভারতে যাওয়া এবং সেখানে তাদের ব্যবসার সাথে সম্পর্কিত। গত কয়েকদিনে অনেকগুলো ফেসবুকের রিপোর্ট দেখলাম, যেখানে আগরতলা এবং ক্যালকাটা ব্যবসায়ীদের অবস্থা কাহিল। বাংলাদেশিরা সেখানে না গেলে ওই সব ব্যবসা প্রতিষ্ঠানে কুকুরও যাবে না, কুকুররা সেখানে প্রস্রাব করতেও যাবে না। তো তাদের রাস্তায় নামার উপক্রম হয়েছে। তারা এখন বেপরোয়া, যে কোনো ভাবে ভাই জোর করে কোনো ব্যবসা হয় না। এই বুদ্ধি যাদের রাখে যে জোর করে ব্যবসা হবে, তাদেরই আসলে গুড়াকৃমি আছে বলে ধরে নেওয়া যেতে পারে। কারণ গুড়াকৃমি যখন হয়, মানুষের অনেক কিছু হিতাহিত জ্ঞান থাকে না। আপনি টয়লেটের অভাবে যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করেন, সেখানে আপনাদের ইচ্ছা, আপনারা যা ইচ্ছা তা করেন। কিন্তু প্রস্রাব পায়খানা করতে গেলে যে গুড়াকৃমি হয় এবং গুড়াকৃমির যে
প্রভাবটা এটা আপনাদের মাথা পর্যন্ত চলে আসছে, সেটা পরিষ্কার হয়ে গেল আজকের আক্রমণের মাঝখান দিয়ে। এবং আপনাদের অশান্তির রানী উনি যা বলছেন শান্তি সেনা পাঠাতে, মামার বাড়ির আবদার, এটা আপনার মামার বাড়ি না, এটা মনে রাখতে হবে। এখানে যারা আছে, এখানে যারা হিন্দু আছে, তারা আমাদের দেশের ভাই, তারা আমাদের দেশের সিটিজেন। আমাদের সিটিজেন নিয়ে আপনাদের মাথায় না ঘামালেও চলবে, এবং এটা আপনাকে মনে রাখতে হবে। আপনারা নিশ্চয়ই ইউক্রেনের 2004 এর অরেঞ্জ রেভলিউশনের কথা, সরি 2010 আই থিঙ্ক অরেঞ্জ রেভলিউশনের কথা জানেন। সেখানে কিন্তু পলাতক ইউনুকোভিচ, আই থিঙ্ক ইউনুকোভিচ যখন রাশিয়ায় চলে গেছে, তার কিন্তু আজও ফেরা হয়নি। আপনি যত যাই বলেন, শেখ হাসিনার ফেরার রাস্তা বন্ধ। যদি শেখ হাসিনা ফিরতে পারেন, তাহলে অনেকেরই মনে করতে হবে যে এই বাংলাদেশ আর বাংলাদেশ না, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সিকিম হয়ে গেছে। এই সিকিম হতে বাংলাদেশ কেউ দিবে না। 17 কোটি মানুষ ভারতকে দুজকের একবারে চূড়ান্ত সীমায় নেওয়ার জন্য যথেষ্ট। এই সত্যটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে 1-2 কোটি মানুষ না, এই 17 কোটি মানুষ ভারতকে যদি বিপদে ফেলতে চায়, আপনারাও বিপদে থাকবেন। এই সত্যটুকু মেনে নিয়ে সামনে আসেন। আপনি যদি সম্পর্ক ভালো রাখতে চান, আপনাকে ব্যবহারের দিক থেকে সতর্ক হতে হবে। আপনি বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা করবেন, যদি বাংলাদেশ এই আপনাদের দেয়া ফাঁদে পা দিত, তাহলে আপনার হাই কমিশন গুড়াই দিত। বাংলাদেশিরা ভদ্র বলে, বাংলাদেশিরা যথেষ্ট পরিমাণ ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন বা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকেই বলেন, বাংলাদেশ আর যাই হোক আপনাদের মতো গুড়া কৃমি হয় নাই যে তার আগে আপনাদের মতো হানা দিবে এবং আপনাদের এই ফাঁদা পাতে পা দিবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের দেশের আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, তাও কি বুঝতে পেরেছেন? এই বিষয়ে আপনাদের একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আজকে বাংলাদেশের সীমান্তের কাছে এসে হুমকি দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপির প্রধান নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। তাকে বলা হয় যে নরেন্দ্র মোদীর মূল প্রতিনিধি হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী বেনাপোল বন্দরের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বৃহত্তম আন্তর্জাতিক স্থলবন্দর পেট্রাপোলের আজ সোমবার বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এই হুমকি দিয়েছেন। তার পুরো বক্তৃতার মধ্যেই ছিল হুমকি আর হুমকি। প্রথম যে কথা, ভারতীয় কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেবে না, এবং কোন পণ্য, যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, মানুষের খাবার দাবারের সঙ্গে সংযুক্ত যেগুলো পণ্য, সেগুলো ঢুকতে দেওয়া হবে না। বলেছেন বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী, পাশের দেশ, আমরা তো কোনো অনুদানে চলি? আলু পেঁয়াজ নগদ টাকা দিয়ে আমরা কিনি। সেই আলু পেঁয়াজ বন্ধ করে দেবে বাংলাদেশে আসা শুভেন্দু অধিকারী, যাতে বাংলাদেশ সংকটে পড়ে, বাংলাদেশের মানুষ যাতে বেকায়দায় পড়ে। গত 15টা বছর তারা সময় সময় এমন বেকায়দায় ফেলেছে, কিন্তু ওই শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের ধরম মহরমের কারণে তারা আবার সেটি উন্মুক্ত করেছে। এখন পরিষ্কার এটা এক ধরনের ব্ল্যাকমেইল করছে। তারা চাচ্ছে যে শেখ হাসিনার মতন একটা সরকার যাতে বাংলাদেশে থাকুক এবং তাদের কাছে নতজানু হোক। শেখ হাসিনা যেমন 15 বছর তাদের কাছে নতজানু হয়েছিল, যা চেয়েছে তাই পেয়েছে, সারাক্ষণ নমো করেছে, তারা এরকম নমো একটা সরকার চায় বাংলাদেশে। সেই কারণেই তারা এখন সর্বগ্রাসী আক্রমণ চালাচ্ছে। বলছে মমতা, বলছে ওই শুভেন্দু অধিকারী হচ্ছে বিরোধী দলীয় নেতা, বিজেপির নেতা, আর সরকারি নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আরেক ডিগ্রি উঠে যে বলছে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে জাতিসংঘের। বাংলাদেশে নাকি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, বিশৃঙ্খল একটা পরিস্থিতি, হিন্দুরা চরমভাবে নির্যাতিত হচ্ছে। অথচ ভারতের বাইরে কি অন্য কোনো বিদেশি গণমাধ্যম নেই? বিবিসি কি বন্ধ হয়ে গেছে? সিএনএন বন্ধ হয়ে গেছে? আর কোনো সংবাদ মাধ্যম নেই? রয়টার্স, মানে এএফপি, এগুলোর মুখ বন্ধ করতে পারে সরকার? তারা কিছু বলছে? তাদের কোনো কলাম আছে? একটা কেউ লিখছে যে বাংলাদেশে চরমভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না? পশ্চিমা দেশগুলো যে আছে বাংলাদেশে, তারা কি তাদের দেশে রিপোর্ট পাঠিয়েছে? না, পাঠায়নি।
শুধুমাত্র জ্বালা ভারতের। কারণ কি? সেই জ্বালা তাদের শুরু হয়েছে 5ই আগস্ট। তখন ওই ধাক্কা খেয়ে কিছুদিন চুপ করেছিল যে কি হলো কি হলো। এখন আস্তে আস্তে তাদের ভেতরের ক্ষোভটা বের হচ্ছে এবং খুব নগ্নভাবে উলঙ্গভাবে চিন্ময় দাস ইসকন নেতা। তো ইসকন কি ভারতীয় প্রতিষ্ঠান না বাংলাদেশি প্রতিষ্ঠান? আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কিন্তু যিনি ইসকনের প্রতিনিধিত্ব করছেন চিন্ময় দাস, তিনি কে? তিনি কি ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক? তিনি বাংলাদেশের নাগরিক। তার বিরুদ্ধে কি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে না? পারে। তাহলে চিন্ময় দাসের বিরুদ্ধে বাংলাদেশে যে কোনো নাগরিকের বিরুদ্ধে যদি নিতে পারে, তাহলে চিন্ময় দাসের বিরুদ্ধে নেওয়া যাবে না কেন? বাংলাদেশে কি অতীতে কখনো ধর্মীয় নেতা তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি হাসিনা সরকার? মামুনুল হক, তখন কি তারা প্রতিবাদ করেছেন? করেনি। কারণ মামুনুল হক হচ্ছে একজন মুসলমান। কিন্তু যেই হিন্দু একজন নেতা, তাকে আইনের আওতায় আনা হয়েছে, তখন তারা চিৎকার করছে কেন? বাংলাদেশের এই হিন্দুরা কি ভারতের একটা অংশ? মমতার বক্তব্য তাই, যে দরকার আমাদের লোক তারা ফেরত দিক ভারতে, আমরা দরকার হয় দুবেলার জায়গায় একবেলা খাবো। কি আবদার, কি কথা! তো ভারতে যে সমস্ত মুসলমান আছে তারা কি বাংলাদেশের? তারা বাংলাদেশের হিন্দুদেরকে কেন দাবি করছে? যাই হোক দর্শক, অনেক কথা বললাম। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রাপোল স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এতেও কাজ না হলে নতুন বছর থেকে স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে ভারত থেকে আলু ও পেঁয়াজ বাংলাদেশে আসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তার মানে এই বছর তো বন্ধ করবেই আলু পেঁয়াজ, আর নতুন বছর থেকে একদম পুরোপুরি বন্ধ করে দেবে। আজ সোমবার বাংলাদেশের যশোরের বেনাপোল বন্দরের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বৃহত্তম আন্তর্জাতিক স্থলবন্দর পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সমাবেশে শুভেন্দু অধিকারী বলেন, আজকে সিনেমার ট্রেলার দেখিয়ে গেলাম, মানে একটা সিনেমার ট্রেলার দেখালো, খণ্ডিত অংশ দেখা গেল। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে 5 দিন স্থলবন্দর বন্ধ থাকবো। তারা যেভাবে মানে কথা বলছে তাতে মনে হচ্ছে চিন্ময় দাস হচ্ছে ভারতের প্রতিনিধি। তারপর 2025 সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে। আলু পেঁয়াজ কি করে যায় তা আমরা দেখব, আমাদের নাম ভারতবর্ষ। এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশকে ভয় দেখানো। শুভেন্দু অধিকারী যখন এই সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন, তার কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা অর্থাৎ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আর্জি জানাক। এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবও তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে দেবেন বলে জানান। সমাবেশের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্যকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুরা জোট বাঁধছে এবং সেই কারণে ভয় পাচ্ছেন মমতা। এরপর তিনি গণসমাবেশে উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, হিন্দুদের ঐক্যবদ্ধ করবেন তো, আপনারা লড়াই করবেন তো? বিজেপি নেতা শুভেন্দু সেখানে হিন্দিতেও স্লোগান দেন। পরে শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মতো আধ্যাত্মিক নেতাদের গ্রেপ্তার, হিন্দুদের উপর লাগামহীন অত্যাচার এবং বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার হিন্দু, ইসকনের ভক্ত এবং সাধারণ সনাতনী মানুষ জড়ো হয়েছিলেন। আমরা দাবি করছি প্রতিবেশী দেশ এবং এটির অন্তর্বর্তী সরকারকে অবশ্যই হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে হবে। পূর্ব ভারতের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে ছোট ছোট বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তার মানে সীমান্ত সংলগ্ন জায়গাগুলোতে আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে, একটা বিশেষ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং তাদের সবচেয়ে বড় নেতা শুভেন্দু অধিকারী এসে রীতিমতো হুমকি দিয়ে গেলেন, এই বছর কি কি বন্ধ করা হবে আর আগামী বছর থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ভয় দেখালেন, হুমকি দেখাই গেলেন তিনি বাংলাদেশের একেবারে সীমান্তে এসে।
তাকবীর নারায়ে তাকবীর হাসিনার পেতাত্তা ভারতে চলে যা ভারতে চলে যা হাসিনার পেতাত্তা ভারতে চলে যা ভারতে চলে যা নারায়ে তাকবীর আল্লাহু আকবার
সামনে গেলেন ভাই, বললাম বামে আসেন। একটু পিছায় থাকেন, সবাই নিতে পারবে পিছায় থাকলে। সমস্যা না, আপনি সামনে। আমরা আজকে কেন সমবেত হয়েছি সকলেই আমরা জানি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, আগস্টে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে ভারতের কোষারি মোদী হাসিনার দায়িত্ব গ্রহণ করেছে। ওই দেশে বসে বসে আমার সবুজ বাংলা, আমার সবুজের বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য কোষারি মোদী ভাবে তাড়াতাড়ি করে যাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতের বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী, ঠিক তেমনি ভাবে ফ্যাসিস্ট কোষারি মোদীরও বাংলাদেশের জনগণ বিরোধী। আসলে আমাদের বার্তা স্পষ্ট, আমাদের হাইকমিশন যে হামলা করেছে, অনতিবিলম্বে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যে হামলা করেছে, বাংলা ভারতের সরকার যদি সেই হামলাকারীদের বিচার না করে, যেই প্রশাসনের লোকরা উপস্থিত ছিল তারা অবহেলার কারণে যে হামলা হয়েছে, তাদের যদি বিচার না করে, বাংলাদেশে যদি উস্কানি ক্রমাগত ভাবে চলতেই থাকে, তাদের বিরুদ্ধে যদি বিচার না করে, আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে হালকা মনে করবেন না। বাংলাদেশের জনগণ কিভাবে জবাব দিতে হয়, এদেশের জনগণের তার যা আছে, বিশ্বের জনগণের সেই পথ এবং পদ্ধতি জনগণ থেকে বলেন ঠিক কিনা। আজকের এই গণমিছিলে, আজকের এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ মুহূর্তে সভাপতি কথা বলবেন এবং দলবোধ করবেন আজকের প্রধান অতিথি দলের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মৌলানা নুরুল ইসলাম সাহেব। আপনারা সংগঠনের আহ্বানে এসেছেন, আগামীতে আবার হয়তো কর্মসূচি দেওয়া লাগতে পারে। এদেশের মানুষ এদের মধ্যে অনেক রঙের, অনেক ধরনের, অনেক মত এবং পথের মানুষ রয়েছে। তবে এই দেশের দিকে কোনো কালো শকুনি চোখ যদি পড়ে, এই চোখ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে উঠতে ফেলার জন্য দেশের মানুষ রয়েছে। আমরা যে কয়েকটা কথা বলেছি, বিশেষ করে ভারত সরকার বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, যারা অপরাধ করছে তাদের বিচার করতে হবে। আর যদি নিরাপত্তা না দিতে পারে, আমরা অত্যন্তকার স্বার্থে বলেছি তাদেরকে আমাদের কমিশনারদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়। আর আজকে যেমন আপনারা এসেছেন, আগামীতে হয়তো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, তখন আপনার কর্মসূচি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহু আকবার।
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে আসার জন্য ঘটনা তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।